এই গল্পটি একটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। আমাদের এমিলি নামে এক ছাত্রকে দেখানো হয়েছে। সে বাড়ি যেতে চায়, তাই সে তার বন্ধুর সাথে কথা বলছে। সে মেসেজ করে যে আমি বাসে যাব। তার বন্ধু বার্তা দেয় যে আপনার ক্যাম্পাসের রাইড শেয়ার বোর্ডটি পরীক্ষা করা উচিত। এটা সম্ভব যে কোনো ছাত্র ডেলাউজারের দিকে যাচ্ছে যেখানে আপনার বাড়ি অবস্থিত এবং সে আপনাকে নামিয়ে দিতে পারে। প্রকৃতপক্ষে ক্যাম্পাসে একটি নোটিশ বোর্ড রয়েছে যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করার জন্য লেখে যে তারা কোনো পথে যাচ্ছে যাতে যার লিফটের প্রয়োজন হয় সে এটি নিতে পারে। এমিলি যখন সেখানে যায় তখন সে জানতে পারে যে গাই নামে এক ছাত্রী ডেলাউজারের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে। লোকটি দ্রুত তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং তারপর দুজনেই ডেলাউজারের উদ্দেশ্যে রওনা হয়। দুজনে যখন কথা বলে ভ্রমণের সময় এমিলি গাইয়ের কথা থেকে বুঝতে পারে যে সে ইতিমধ্যে আমার সম্পর্কে অনেক কিছু জানে। লোকটা বলে যে আমিও তোমার ক্লাসে পড়ি। এমিলি অবাক হয় কারণ সে গাইকে কখনো লক্ষ্য করেনি। পথে একটি গ্যাস স্টেশন আছে। এমিলি বলে যে আমাকে ওয়াশরুমে যেতে হবে। গাই গাড়ি থামায়, কিন্তু এমিলি কেবল তার পায়ের নখ রং করেছে। তাই গাই তাকে কাঁধে তুলে গ্যাস স্টেশনের ভিতরে নিয়ে যায় এবং সে ওয়াশরুমে চলে যায়। কিন্তু যখন সে বাইরে আসতে শুরু করে তখন ওয়াশরুমের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সে জোরে দরজায় কড়া নাড়ছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। সে দেখে যে গাই এবং গ্যাস স্টেশনের কর্মী একে অপরের সাথে কথা বলছে। মনে হচ্ছে যেন তারা ডাক শুনতে পায়নি। খানিক পরেই দরজা খুলে যায়। এমিলি বেরিয়ে আসে এবং রাগ করে গাইয়ের দিকে চিৎকার করে। সে বুঝতে পারে না কেন সে তার দিকে চিৎকার করছে, কিন্তু লোকটি এবং শ্রমিকটি তার আচরণে খুব অবাক হয়। লোকটি গ্যাস স্টেশন থেকেও জল নিয়েছিল, যদিও এমিলি তাকে অর্ধেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু সে বলতে অস্বীকার করে যে আমি আমার বন্ধুদের কাছ থেকে টাকা নিই না। যার পরে দুজনেই আবার তাদের যাত্রা শুরু করে। লোকটি হঠাৎ করে মহাসড়ক ছেড়ে অন্য রাস্তার দিকে তার গাড়ি ঘুরিয়ে দেয়। এমিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হাইওয়ে ছেড়ে চলে গেলে কেন? লোকটি উত্তর দেয়, কারণ এটি একটি শর্টকাট এবং আমরা দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এদিকে এমিলিও জানতে পারে যে গাই মিথ্যা বলেছে। লোকটি ডেলাওয়ারে থাকে না। এই কারণেই এমিলি বলে যে আমি আপনার সম্পর্কে জানতে পেরেছি। মিথ্যে বলেছিলে কেন? আমি আপনার সম্পর্কে আরও জানতে চাই, তারপর আমাকে বলুন। ঠিক তখনই সামনে থেকে একটি গাড়ি আসছিল যা তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু গাই খুব কষ্ট করে তার গাড়ি ঘুরিয়ে দেয় এবং তাদের গাড়ি তুষারে আটকে যায়। এখন তারা দুজনেই গাড়ি থেকে নামল এবং সামনের দিক থেকে আসা অন্য গাড়িটি ততক্ষণে সেখান থেকে কোথাও চলে গেছে। এমিলি পুলিশকে ফোন করে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, যার অর্থ এখন তারা দুজনেই এখানে আটকে আছে। তারপর তারা লক্ষ্য করে যে গাড়িটি বরফের উপর কোনো টায়ার ট্র্যাক রাখেনি। যাই হোক, এটি অস্বাভাবিক কারণ প্রতিটি গাড়ি যখন তুষারের মধ্য দিয়ে যায় তখন ট্র্যাক ছেড়ে যায়, যা তাদের উভয়কে অবাক করে দেয়। তারা বুঝতে পারে না কিভাবে এটা হতে পারে। এমিলি আবার গাড়ির ভিতরে যায় কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। তারপর রাত নেমে এল। লোকটা তাকে বলে, গাড়ির দরজা খুলে দাও, আমারও ভিতরে আসতে ইচ্ছে করছে। কিন্তু এমিলি দরজা খুলে না, কারণ তার মতে এইসব ঘটছে গাইয়ের কারণে। দুজনেই ভীষণভাবে আটকে রয়েছেন। গাই সিদ্ধান্ত নেয় যে সে পায়ে হেঁটে গ্যাস স্টেশনে ফিরে যাবে যাতে সে সাহায্য আনতে পারে। তারপর সেও চলে গেল। এমিলি গাড়ির ভিতরে রেডিও চালু করে। রেডিওর সম্প্রচারের মাধ্যমে সে জানতে পারে যে আজ রাতে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে, যার কারণে তাপমাত্রা 30 ডিগ্রিতে নেমে যেতে পারে, যার অর্থ এখানে খুব ঠান্ডা হতে চলেছে। এখন এমিলি যখন গাড়িতে চিন্তিত হয়ে বসেছিল তখন সে তার সামনে একটি ছায়া দেখতে পায়। সে তাকে ফোন করে কারণ সে মনে করে যে এই ব্যক্তিটি এমন কেউ হতে পারে যে কাছাকাছি থাকে এবং সাহায্য করতে পারে। কিন্তু সেই লোকটি তার কণ্ঠস্বর শুনতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এখন এমিলি গাড়ি থেকে বেরিয়ে এসেছে। কিছু সময় পর গাইও ফিরে আসে। সে এমিলিকে বলে যে আমি গ্যাস স্টেশনে গিয়েছিলাম, কিন্তু তারা চলে গেছে, গ্যাস স্টেশন বন্ধ করে দিয়েছে। এমিলির সন্দেহ হয়। সে বলে যে গ্যাস স্টেশনটি 2-4 ঘন্টা খোলা থাকে এবং এটি এখান থেকে অনেক দূরে। এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? যদিও তা সম্ভব নয়। আসলে এমিলি গাইয়ের একটি শব্দ বিশ্বাস করে না। এখন গাই ঠান্ডায় কাঁপছে। এই কারণেই সে গাড়ির ভিতরে এসে হিটার চালু করে বসে পড়ে। কিছু সময় পর এমিলিও গাড়ির ভিতরে ফিরে আসে। সে লক্ষ্য করে যে গাইয়ের কানের পিছন থেকে রক্ত ঝরছে। সে তাকে আরও বলে যে গাই বলে যে হয়তো আমি আহত হয়েছি, যে তার মাথায় ক্ষত ছিল। তারপর এমিলি জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে মিথ্যা বলেছিলে? আপনি ডেলাওয়ারে থাকেন না? তারপর গাই বলে, হ্যাঁ, এটা সত্যি যে আমি সেখানে থাকি না। আসলে আপনি যখন ক্লাসে আপনার বন্ধুর সঙ্গে কথা বলছিলেন আমি আপনার সমস্ত বার্তা পড়তাম। তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমার বন্ধু হতে চেয়েছিলাম।
এই কারণেই আমি বোর্ডে লিখেছিলাম যে আমি ডেলাউজার যাচ্ছি যাতে আমি আপনার সাথে কয়েক ঘন্টা কাটাতে পারি এবং আমরা দুজনেই ভালো বন্ধু হতে পারি। এখন এই কথা শুনে এমিলি প্রথমে রেগে যায়, কিন্তু কিছু সময় পরে সে তাকে ক্ষমা করে দেয়া। তারা কথা বলার সময় হঠাৎ গাড়ির হিটার কাজ করা বন্ধ করে দেয়া। দুজনেই বাইরে গিয়ে দেখে। তারা জানতে পারে যে জ্বালানি ট্যাঙ্কটি ফুটছে। গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, যে কারণে এটি শুরু হয় না এবং হিটার এছাড়াও এটি ছাড়া কাজ করবে না। অর্থাৎ এখন দুজনকেই সারা রাত ঠান্ডায় কাটাতে হবে। কিছু সময় পরে এমিলি কিছু পুরোহিতকে দেখে যখন সে নিজেকে শান্ত করতে যায়। সে দ্রুত গাইকে ফোন করে, কিন্তু ততক্ষণে পুরোহিতরা এগিয়ে গিয়েছেন। লোকটা তাকে বলে, গাড়ির ভিতরে যাও, আমি তাদের অনুসরণ করব। এমিলি গাড়িতে ফিরে যায় এবং গাই পুরোহিতদের অনুসরণ করে একটি বাড়িতে যায়। সেখানে সে অনেক অদ্ভুত এবং ভীতিকর জিনিস দেখে। একজন পুলিশ অফিসার এমিলির গাড়ির পাশ দিয়ে যায়। সে ডাকলেও সে শোনে না। এমিলি তাকে থামানোর জন্য তার কাঁধে হাত রাখে, কিন্তু তার হাত রাখার সময় তার গ্লাভস পুড়ে যায়। পুলিশ অফিসার ঘুরে দাঁড়ায়। তারপর এমিলি তার মুখ দেখে ভয় পায়, কারণ এটি খুব ভীতিকর ছিল। আসলে সে মানুষ নয়, কিন্তু তার মুখ শয়তানের মতো। সে যখন মুখ খোলে তখন তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে আসে। এমিলি ঘুরে দাঁড়ায় এবং সেখান থেকে পালাতে চায়, কিন্তু সে তার সামনে দুটি ছেলেকে দেখতে পায় যারা মারাত্মকভাবে আহত হয়েছিল। কেউ না কেউ তাদের খুব মারধর করেছে। এমিলি এইসব সহ্য করতে পারছিল না এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে গাই ফিরে আসে এবং এমিলিকে এই অবস্থায় দেখে তাকে জাগিয়ে তোলে। এমিলি ভয় পেয়ে গেল। সে গাইকে সে যা দেখেছে তার সব কিছু বলে। তারপর দুজনেই গাড়ির ভিতরে ফিরে আসে। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার সেখানে আসে, কিন্তু এবার তাকে সাধারণ মানুষের মতো দেখাচ্ছে। সে তাদের দুজনকে গাড়ি থেকে নামতে বলে। দুজনেই বেরিয়ে আসে। সে এমিলিকে জোর করে তার গাড়িতে বসতে বলে। এখন এমিলি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। সেই কারণেই সে প্রত্যাখ্যান করে। কিন্তু যখন সে বারবার জোর করে, গাই তাকে পিছন থেকে লোহার রড দিয়ে আক্রমণ করে। অফিসারের মুখে আঘাত লেগেছে, কিন্তু হঠাৎ একটা ঢেউ আছড়ে পড়ে। এর পরপরই তাদের দুজনকে গাড়ির ভিতরে দেখানো হয়। তাদের সঙ্গে যা ঘটেছে তা দেখে তারা বিস্মিত হয়েছিল। তাদের মনে হয় যেন এটা একটা খারাপ স্বপ্ন ছিল। কিন্তু গাইয়ের হাতে এখনও সেই লোহার রডটি রয়েছে যা দিয়ে সে অফিসারকে আক্রমণ করেছিল। তার মানে এটা স্বপ্ন ছিল না। এখন ঠান্ডা এতটাই তীব্র যে লাঠিটি গাইয়ের হাতে লেগে যায়। সেই লাঠি বের করার সময় লোকটির হাতও আহত হয়। তারপর এমিলি একটি সংবাদপত্র দেখে, যা গাই সেই বাড়ি থেকে নিয়ে এসেছিল যেখানে সে পুরোহিতদের তাড়া করতে গিয়েছিল। এই রাস্তায় ঘটে যাওয়া দুর্ঘটনার খবর ছাপা হয়েছিল, যার মধ্যে একজন পুরোহিতের নামও রয়েছে। এটিও লেখা আছে যে এই জায়গায় ঘটে যাওয়া সমস্ত মৃত্যুর জন্য একজন পুলিশ অফিসার দায়ী। সুতরাং এখন পর্যন্ত এখানে যাদের সাথে তাদের দেখা হয়েছিল তারা সবাই জীবিত ছিল না, তবে তারা ছিল তাদের আত্মা, যারা বছরের পর বছর ধরে এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন ঠান্ডার কারণে দুজনেই কিছু সময়ের জন্য গাড়িতে ঘুমায়। কিন্তু এমিলি মধ্যরাতে একটি দর্শন দেখতে পায়, যেখানে সে একই পুলিশ অফিসারকে দেখে যে তাদের গাড়ির কাছে এসেছিল। সে এই জায়গা জোর করে একজন মহিলাকে তার গাড়ি থেকে বের করে দেয়। তারপর সে তার সঙ্গে খারাপ কাজ করে। এরপর সে সেই দরিদ্র মহিলাকে নৃশংসভাবে হত্যা করে। যখন এই দৃষ্টি আসে, এমিলি অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করে। লোকটি জেগে ওঠে এবং এমিলিকে জাগিয়ে তোলে। এই দৃষ্টির কারণে সে খুব ভয় পেয়েছিল, যা গায়ে শান্ত হয়ে যায়। হঠাৎ তাদের গাড়ি জোরে কাঁপতে শুরু করে। দুজনেই ভয় পায়, কিন্তু কিছুদিন পর সব শান্ত হয়ে যায়। গাইয়ের স্বাস্থ্য এখন খারাপ হতে শুরু করেছে, কারণ তার মাথার পিছনের আঘাতটি ধীরে ধীরে গুরুতর হয়ে উঠছে। সে এই ঘটনা এমিলির কাছ থেকে আজ পর্যন্ত লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন এমিলি সবকিছু বুঝতে পেরেছে। গাই বলে যে আমি যখন গ্যাস স্টেশনে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি অভ্যন্তরীণভাবে গুরুতরভাবে আহত হয়েছি। সেই জন্য আমি যেতে পারলাম না। আমি আপনার কাছে ফিরে এসেছি। এমিলি গাইকে নিয়ে খুব চিন্তিত। তাই সে সামনের টেলিফোনের খুঁটির উপরে উঠে যায়। একটি জরুরি ফোন ইনস্টল করা ছিল। সে ফোন করে, কিন্তু সিগন্যালটা খুব দুর্বল, যার কারণে অপারেটর তার কণ্ঠস্বর সঠিকভাবে শুনতে পায় না। তারপর সে খুঁটি থেকে নেমে আসে এবং তারপর সেই একই মহিলার আত্মা তার সামনে উপস্থিত হয়, যাকে সেই পুলিশ অফিসার দ্বারা লাঞ্ছিত ও হত্যা করা হয়েছিল। সে আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ির ভিতরে ফিরে আসে। সে দেখে যে গাই অচেতন অবস্থায় পড়ে আছে। সে তার চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু এখন গাই মারা গেছে, যা তাকে খুব দুঃখিত করে তোলে। সে গাইয়ের মৃতদেহ গাড়ি থেকে বের করে আনে। ঠিক তখনই সে সামনে থেকে একটি গাড়ি আসতে দেখে।
প্রথমে এমিলি ভেবেছিল যে এটি কোনো পুলিশ অফিসারের গাড়ি, তবে এটি একটি তুষারবাহী চালকের গাড়ি যা রাস্তা থেকে তুষার পরিষ্কার করার কাজ করে। এমিলি যখন টেলিফোন খুঁটির কাছে গিয়ে সাহায্যের জন্য ডাকল, তখন এই চালক সেই কলটি পেয়েছিলেন। তাই তিনি সাহায্য করার জন্য তার গাড়ি নিয়ে সেখানে এসেছিলেন। এখন প্রথমে তারা গাইয়ের মৃতদেহ তাদের গাড়িতে রাখে। তারপর এমিলি তার গাড়িতে বসে এবং তারা দুজনেই সেখান থেকে চলে যায়। পথে ড্রাইভার এমিলিকে বলে যে 1950 সালে এই রাস্তায় একজন লোভী এবং পাগল পুলিশ অফিসার ছিলেন যিনি অনেক লোককে হত্যা করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে এই রাস্তায় মানুষের গাড়ির সামনে তার গাড়ি নিয়ে আসতেন যাতে তারা দুর্ঘটনায় পড়ে এবং মারা যায়। তারপর তিনি দুজনের গাড়িতে দুর্ঘটনা ঘটান। 1961 সালে এই জায়গায় কিছু পুরোহিতের মৃতদেহ পাওয়া গিয়েছিল যা তুষারে জমে গিয়েছিল। এখন ড্রাইভার যখন এমিলিকে এইসব কথা বলছিল, তখন সামনে থেকে আরেকটি গাড়ি আসে। এটি এড়াতে চালক তার গাড়িটি একদিকে ঘুরিয়ে দেয়, তাই তার গাড়ি তুষারে আটকে যায়। চালক গাড়ি থেকে নেমে আসে। তিনি লক্ষ্য করেন যে সামনে থেকে আসা গাড়িটি খাদে পড়ে গেছে এবং তাতে আগুন ধরে গেছে। এটি আসলে সেই একই দুর্ঘটনা ছিল যা 1953 সালে ঘটেছিল, যেখানে সেই পুলিশ অফিসার নিহত হন। ড্রাইভার নিচে পড়ে যায়। তার সামনে কয়েকজন পুরোহিত রয়েছেন। তিনি 1953 সালের একটি পুরনো দুর্ঘটনা দেখেন, যখন পুলিশ অফিসারের একটি দুর্ঘটনা ঘটেছিল। পুরোহিতরা তার চারপাশে উপস্থিত ছিলেন। এখন তারা চাইলে তাকে সাহায্য করতে পারত, কিন্তু তারা জানত যে সে একজন লোভী, অসৎ এবং খারাপ পুলিশ অফিসার যে অনেক লোককে হত্যা করেছিল। তারা তার গাড়ির মাইক্রোফোনটিও সরিয়ে দেয় যাতে সে সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারে, যার ফলে তার মৃত্যু হয়েছে। পরে তার দুষ্ট আত্মা ফিরে এসে সেই সমস্ত পুরোহিতদের মৃত্যু পর্যন্ত হিমশীতল করে দেয়া। এখন যখন চালক এগিয়ে যায়, তখন পুলিশ অফিসারের আত্মা আগুন থেকে বেরিয়ে আসে এবং চালককে ধরে ফেলে, যার ফলে চালক ধীরে ধীরে জমে যায় এবং সেও মারা যায়। এতক্ষণে এমিলিও সেখানে পৌঁছে গিয়েছিল এবং এই সব দেখে ভয় পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে গাড়িতে ফিরে যায় এবং এটি চালু করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তারপর পুলিশ অফিসারের আত্মা সেখানে আসে এবং এমিলিকে আক্রমণ করতে শুরু করে যাতে সেও তাকে হত্যা করতে পারে। কিন্তু এমিলিকে হত্যা করার আগেই গাইয়ের আত্মা সেখানে আসে। সে এমিলির দর্শনের মতো লোহার রড দিয়ে পুলিশ অফিসারের আত্মাকে আক্রমণ করে। এখন তাকে আক্রমণ করার সাথে সাথে আবার একটি তরঙ্গ উদ্ভূত হয়। এমিলি দেখে যে সে গাইয়ের গাড়ির ভিতরে ফিরে এসেছে, যেখানে তার মৃতদেহ এখনও রয়েছে। একটু পরেই সকাল হয়ে আসে। এমিলি বাইরে গাইয়ের আত্মা দেখতে পায়। যদিও গাইয়ের দেহ তার সামনে পড়ে আছে, এমিলি জানে যে গাইয়ের আত্মা তাকে সাহায্য করতে চায়। সেই জন্যই সে তার পিছু নেয়। গাই তাকে পুরোহিতের বাড়ি দিয়ে গ্যাস স্টেশনে নিয়ে যায়, যেখানে অ্যাম্বুলেন্সটি দ্রুত পৌঁছায় এবং এইভাবে এমিলির জীবন রক্ষা পায়। এমিলি এখন বুঝতে পেরেছিল যে গাই কখনই আমার ক্ষতি করতে চায়নি। তিনি আমাকে ভালোবাসতেন। এই কারণেই সে আমার সঙ্গে কয়েক ঘন্টা কাটাতে চেয়েছিল। এমিলির কাছে গাইয়ের একটি মাত্র ছবি রয়েছে যা সে তার ফোন দিয়ে তুলেছিল। সে সেই ছবির দিকে তাকিয়ে তীব্রভাবে কাঁদে, কারণ সে তাকে মিস করছিল। সে বড়ই দুঃখিত হই। সে আফসোস করেছিল যে আমি গাইয়ের সাথে অনেকবার কঠোরভাবে কথা বলেছি। কিন্তু এখন আমি আপনাকে এখানে কি ঘটছে সে সম্পর্কে আরও বলবো। আসলে 1953 সালে যখন সেই পুলিশ অফিসারের একটি দুর্ঘটনা ঘটে এবং তিনি মারা যান, তখন তার আত্মা একটি লুপে আটকে যায়। এই কারণেই সেই আত্মা প্রতি রাতে ফিরে আসে। ঠিক আগের মতোই সে তার নিজের দুর্ঘটনা করে যাতে সে বারবার মারা যায় এবং মানুষকে হত্যাও করে। যেভাবে সে 1961 সালে ট্রাক চালক গাইকে হত্যা করে এবং সেই পুরোহিতকেও হত্যা করে। সেই সঙ্গে তিনি সঙ্গে আসা প্রত্যেককে হত্যা করেছিলেন। সে এমিলিকেও মেরে ফেলত। কিন্তু গাইয়ের আত্মা তাকে রক্ষা করে এবং তার প্রতি তার ভালোবাসা প্রমাণ করে। কিন্তু সেই দরিদ্র ব্যক্তি নিজেকে বাঁচাতে পারেননি। এবং এই মর্মান্তিক সমাপ্তির সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়।
saxophone cries from a window high, tracing the whispers of a lullaby. Wine in the air, sweet as it flows, under the street lamp where mystery grows. Sway to the rhythm, let the soul unwind. The echoes of time in the corners you'll find. Dancing shadows with stories untold, unravel the magic in the night so bold. Slide through the night like a shadow in flight. Heartbeats sync with the fading light. Glide on air where hopes collide. Let the smooth pull take you for the ride. The moon hangs low like a silver kite, stars winking slow in the velvet night. The rhythm of hearts beats soft and true, whispers of dreams drift into the blue. The city hums a soulful tune, neon burns beneath the moon. Footsteps echo cobbled ground, lost in the sway of the nighttime sound. Slide through the night like a shadow in flight. Heartbeats sync with the fading light. Glide on air where hopes collide. Let the smooth pull take you for the ride. A saxophone cries from a window high, tracing the whispers of a lullaby. Wine in the air, sweet as it flows, under the street lamp where mystery grows. Sway to the rhythm, let the soul unwind. The echoes of time in the corners you'll find. Dancing shadows with stories untold, unravel the magic in the night so bold. Slide through the night like a shadow in flight. Heartbeats sync with the fading light. Glide on air where hopes collide. Let the smooth pull take you for the ride. Mm-hmm.